হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আজ তোমাদের সাথে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা আমার প্রথম ধাপ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই টপিকটা তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে। দেখো, ট্রান্সফরমেশনটা কি? হোয়াট ইজ ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশনটা হচ্ছে পরিবর্তন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের পরিবর্তন। বাক্যের পরিবর্তন ঠিক আছে, বাট বাক্য অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তন করার নামটাই হচ্ছে ট্রান্সফরমেশন। অর্থ ঠিক থাকতে হবে, অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তন করার নামটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো বন্ধুরা, ট্রান্সফরমেশন করতে কিছু নিয়ম নিতে হয়, মেনে নিতে হয়। এইসব নিয়মগুলো ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে পারলে হয়ে যাবে। তো দেখো, এখানে বলা হচ্ছে যে অ্যাফার্মেটিভ বাক্যে প্রথমে আমি নিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকে। যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকে এবং সেটাকে ব্যক্তিকে বোঝানো হয়, যদি কোনো বাক্যে অনলি বা অ্যালোন থাকে এবং ব্যক্তিকে বোঝানো হয়, তাহলে পরে বাক্যের প্রথমেই অনলি বা অ্যালোন যেখানেই থাকুক না কেন, বাক্যের প্রথমেই তোমরা নান বাট লিখবা। তারপর অনলি বা অ্যালোন উঠে যাবে, বাক্যটা সম্পূর্ণরূপে অপরিবর্তিত থাকবে। যেমন ধরো, যদি বলা হয় অনলি হি ক্যান হেল্প আস, তো বন্ধুরা এখানে অনলি লেখা আছে, বাট তারপরে হচ্ছে ব্যক্তি। সুতরাং আমি বলেছি যদি ব্যক্তিকে বোঝানো হয় তাহলে নান বাট আমরা প্রথমেই লিখবো। তাহলে এখানে লেখা নান বাট, নান বাট, নান বাট। হি ক্যান হেল্প আস, হেল্প আস। তো বন্ধুরা, এখানে একটা জিনিস ফলো করতে হবে যে আমরা ওই নিয়ম মুখস্থ করার দরকার নাই, নিয়মের সেই দিন শেষ। নিয়ম মুখস্থ করার প্রয়োজন নাই, শুধুমাত্র একটা একটু ছোট ছোট ওয়ার্ড আমরা মনে রাখতে হবে যে ব্যক্তিকে বোঝাবে নান বাট ব্যবহার করবো, বস্তুকে বোঝাবে এটা অনলি বা অ্যালোন যদি থাকে বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে নেগেটিভ করার সময় আমরা দেখবো যে অনলি বা অ্যালোন থাকার পরে ওটা ব্যক্তি বোঝাচ্ছে না বস্তু বোঝাচ্ছে না সংখ্যা বোঝাচ্ছে। যদি ব্যক্তি বোঝানো হয় তাহলে বাক্যের প্রথমে আমরা নান বাট লিখবো, তারপরে যা আছে তাই। হি ক্যান হেল্প আস। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। এরপর 2 নম্বর নিয়মটা দেখো কি বলছে। যদি অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকে আর যদি বস্তুকে বোঝানো হয়, অনলি বা যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকে আর বস্তুকে বোঝানো হয়, তাহলে এবার যেইখানে অনলি বা অ্যালোন থাকবে ওই জায়গাকে লিখতে হবে নাথিং বাট। আবারও বলি, যদি কোনো বাক্যে তোমরা দেখতে পাচ্ছ যে অনলি বা অ্যালোন আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় কোনো বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে আর যদি বস্তু বোঝানো হয়, বস্তুকে বোঝানো হয়, মানে যেখানে অনলি বা অ্যালোন থাকবে ওই জায়গায় আমরা নাথিং বাট লিখবো। তাহলে দেখো বন্ধুরা, আই হ্যাভ অনলি এ ফিউ টয়েস, ফিউ টয়েস। এখন বন্ধুরা এখানে দেখো অনলি আছে, বাট অনলির পরে লক্ষ্য করবো, আমরা নোটিস করবো যে ফিউ টয়েস বলা হচ্ছে, অর্থাৎ খেলনা, সামান্য খেলনা, টয়েস খেলনা, এটা বস্তু বোঝানো হচ্ছে। সুতরাং আমরা এই অনলি বা অ্যালোনের জায়গায় কি বলছে নাথিং বাট। দেখো, আই হ্যাভ নাথিং বাট, নাথিং বাট এ ফিউ টয়েস। এখন এখানে যদি বস্তুকে বোঝানো হয় তাহলে নাথিং বাট। তবে মনে রাখতে হবে বন্ধুরা যে নাথিং বাট যেখানে তোমার অনলি বা অ্যালোন থাকবে ওই জায়গা, বস্তুর ক্ষেত্রে যেখানে অনলি বা অ্যালোন থাকবে ওই জায়গায় আমরা নাথিং বাট লিখবো। বস্তুর ক্ষেত্রে অনলি বা অ্যালোন যেখানে থাকবে ওই জায়গায় আমরা নাথিং বাট লিখবো। আর ব্যক্তির ক্ষেত্রে অনলি বা অ্যালোন যেখানে থাকুক না কেন বাক্যের প্রথমে আমরা নান বাট লিখবো। এটা আমরা এই মার্কে রাখবো ইনশাল্লাহ। এরপরে আসো, যদি অনলি বা অ্যালোন বাক্য হয় আর যদি সংখ্যা বা বয়স বোঝানো হয়, যদি অনলি বা অ্যালোন বাক্য হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি অনলি বা অ্যালোন 3 নম্বর নিয়ম, যদি অনলি বা অ্যালোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, যদি অনলি বা অ্যালোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোন জায়গায় এবং সংখ্যা যদি বোঝানো হয় সেটা, তাহলে পারে আমরা যেখানে সংখ্যা বোঝাবে
যেখানে অনলি বারণ থাকবে ওই জায়গায় লিখবো হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। দেখো বন্ধুরা, আমি বলেছি বন্ধুরা যে যদি অনলি বারণ থাকে এবং সংখ্যা বোঝানো হয়, তাহলে যেখানে অনলি বারণ থাকবে ওই জায়গায় আমরা লিখবো হচ্ছে নট মোর দেন বা নট লেস দেন। আবার শোনো বন্ধুরা, যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় অনলি বা অ্যালং থাকে, অনলি বা অ্যালং থাকে এবং সংখ্যা বোঝানো হয়, তাহলে অনলি বা অ্যালনের জায়গায় আমরা লিখবো নট মোর দেন বা নট লেস দেন, যে কোনো একটা লিখতে পারি। আই অ্যাম নট মোর দেন 50 ইয়ার্স ওল্ড। 3 নম্বর নিয়ম। তো বন্ধুরা এই 3টা নিয়ম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আসলে 4 নম্বর নিয়ম কি বলা হচ্ছে। 4 নম্বর নিয়ম, যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় বাক্যের ভিতরে মাস্ট কথা থাকে, MUST, যদি বাক্যের মধ্যে MUST মাস্ট কথা থাকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় যদি কোনো বাক্যে মাস্ট থাকে, যেমন ইউ মাস্ট, প্যারেন্টস, ইউ মাস্ট অফ ইউর প্যারেন্টস, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একে নেগেটিভ করবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট কথা থাকে, তাহলে মানে আমরা এই মাস্টের জায়গায় শুধু লিখবো হচ্ছে ক্যান নট ভার্ব অথবা ক্যান নট হেল্প। তো যদি আমরা ক্যান নট হেল্প লিখি, তাহলে এই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে। তো বন্ধুরা আমরা শুধু ক্যান নট ভার্বটা লেখাটাই বেটার। ইউ 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 ক্যান নট ভার্ব অফ ইউর প্যারেন্টস। তো বন্ধুরা যদি মাস কথা থাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় মাস্ট এই ওয়ার্ডটা উল্লেখ থাকে, তাহলে মানে এই ওয়ার্ডের মধ্যে নট ভার্ব আমরা লিখবো অথবা ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট হেল্প লিখি, তাহলে ওয়াই অবের সঙ্গে আইন যোগ করে দিতে হবে। ওটা করবো না, আমরা শুধুমাত্র ক্যান নট ভার্ব লিখলেই চলবে। 5 নম্বর নিয়মটা দেখা, 5 নম্বর, 5 নম্বর নিয়মটা হচ্ছে এগো যে টু, এই টু টু যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, টু টু যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, আমরা নেগেটিভ একে কিভাবে করব। তো দেখো বন্ধুরা, হি ইজ টুইং টু মুভ, টু মুভ, এই যে টু আছে এখানে, টু আছে এখানে, তো আমরা প্রথমে পুরা বাক্যটা লিখবো হি ইজ, এই যে টুটা আছে এখানে আমরা লিখবো সো, উইথটা এখানে লিখে দিব উইথ, এই টু এর জায়গায় লিখবো দেন। তারপর বন্ধুরা এই যে প্রথম সাবজেক্টটা এটাকে আবার নিয়ে আসবো এখানে হি, তারপরে লক্ষ্য করতে হবে এই সাবজেক্ট ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে। যদি পাস্ট ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে ক্যান নট, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কুড নট। প্রেজেন্ট ফর্মে আছে,
তাহলে আমরা কি করবো, এখানে ক্যান নট লিখবো, তারপর মো, এটা করতে হবে। আর একটা বলি বন্ধুরা, যে হি ইজ টু উইক টু মো, এই যে টু এবং টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে টু এবং টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি টু যুক্ত টু এবং টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, টু এর জায়গায় লিখবো সো, টু এর জায়গায় লিখবো দ্যাট। তো এখানে মানে নেগেটিভ করার নিয়মটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট হি ইজ, তারপরে টু এর জায়গায় সো, তারপরে উইথ অ্যাডজেক্টিভ, এরপরে টু এর জায়গায় দ্যাট, তারপরে প্রথম সাবজেক্ট আবার নিয়ে আসতে হবে। প্রথম সাবজেক্ট আনার পরে আমরা কি করবো, দেখবো প্রথম সাবজেক্ট আমার পরে ভার্বটা কি আছে। যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে ওটাকে আমরা পাস্ট ফর্ম ক্যান নট লিখবো, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কুড নট লিখবো। তাহলে এখানে আছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং এখানে আমরা ক্যান নট লিখেছি, ক্যান নট মো। এটা 5 নম্বর নিয়ম। আমার মনে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এরপর 6 নম্বর নিয়ম, এভরি। এভরি যুক্ত যদি একটা সেন্টেন্স হয়, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই এভরি যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, এভরি যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে কি লিখবো, দেয়ার ইজ নো। তাহলে লিখে দেব বন্ধুরা, দেয়ার ইজ নো। এভরি যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। তারপরে এভরির পরে ওয়ার্ড, এভরির পরে ওয়ার্ড লিখে দেবো, এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। লেখার পরে এভরির পরে ওয়ার্ড মাদার। তারপর বন্ধুরা একটা আমি আসবো বাট, বাট এরপর বাকি অংশ যা আছে মাদারের মধ্যে বাকি অংশ যা আছে তাও লিখে দেবো। এই নিয়মটা আর একবার বলি বন্ধুরা, তোমরা সবসময় খেয়াল রাখবা, আমরা নিয়ম মুখস্থ করবো না, আমরা জাস্ট কিছু পয়েন্ট মনে রাখবো, যে পয়েন্ট গুলো দ্বারা আমরা ট্রান্সফার কমপ্লিট করতে পারবো। অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় যদি এভরি থাকে, এভরি থাকে, এভরির পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো লেখার পরে এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা লিখবো। লেখার পরে আমরা একটা বাট লিখবো, বি ইউটি বা, তারপর বাকি অংশ মাদারের পর, অর্থাৎ এভরির পরে ওয়ার্ডের পর বাকি অংশ টোটাল লিখে দেবে। আর একবার বলি, যে এভরি যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখবো। দেয়ার ইজ নো লেখার পরে আমরা এভরির পরে ওয়ার্ডটা লিখবো। এভরির পরে ওয়ার্ড লেখার পরে আমরা বাট নিয়ে আসবো, বাট নিয়ে আসার পরে বাকি অংশ। এটা হচ্ছে 6 নম্বর নিয়ম। এবার 7 নম্বর নিয়ম, বিভাগ যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, বিভাগ যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তো আমরা জানি বলতে বিভাগটা কি, হোয়াট ইজ বিভাগ। বিভাগটা হচ্ছে am, is, are, was, were। এটা হচ্ছে বিভাগ। am, is, are, was, were। বিভাগ হচ্ছে am, is, are, was, were। তো বিভাগ যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, বিভাগ যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ করার সময় বিভাগের পরে আমরা একটা নট লিখবো, বিভাগের পরে একটা নট লিখবো এবং অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ লিখবো। যেমন হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। এই যে ইজ, এটা হচ্ছে বিভাগ।
তো আমি বলেছি বন্ধুরা, যদি বি ভার্বের পর যদি অ্যাডজেক্টিভ থাকে, বি ভার্ব যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, বি ভার্ব যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ করার সময় বি ভার্বের পর একটা নট লিখবো, আর যে অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখবো। তাহলে দেখো এখানে কি হবে, হি ইজ, এটা বি ভার্ব, এরপর একটা নট লিখলাম, এরপর এই যে অ্যাডজেক্টিভ, এটার বিপরীত শব্দ, এই যে গু, এটা অ্যাডজেক্টিভ, এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, বি এড, ব্যাড বয়। অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করাটা হচ্ছে ট্রান্সফরমেশন, এটা আমি আগেই বলেছি। তো দেখো বন্ধুরা, এখানে বলছে যে হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে, হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়, তার মানে ভালো ছেলে। এইভাবে আমরা বাক্যগুলো পরিবর্তন করব। তো বি ভার্ব যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, বি ভার্ব যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ করার সময় বি ভার্বের পরিবর্তে বি ভার্বের পরে একটা নট লিখবো, আর অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যবহার করব, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যবহার করব। এটা গেল 7 নম্বর। এবার 8 নম্বর নিয়ম। অ্যাফার্মেটিভ বাক্যে যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য হয়, অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় সুপারলেটিভ ডিগ্রি যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা কিভাবে এটাকে গঠন করব? অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যটা হয়, তাহলে আমরা কি করব? আমরা প্রথমেই নো আদার দিয়ে শুরু করব। নো আদার, নো আদার লেখার পরে ডিগ্রির পরে অংশ সুপারলেটিভ ডিগ্রি যা আছে তার পরে অংশ সম্পূর্ণ লিখবো, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা কি বললাম, যে যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত, যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ করার সময় প্রথমে নো আদার দিয়ে বাক্য শুরু করতে হবে। কি দিয়ে বন্ধুরা? নো আদার দিয়ে। নো আদার লেখার পরে আমরা ডিগ্রির পরের অংশ সম্পূর্ণ লিখবো। ডিগ্রির পরে আছে বয় ইন দ্য ক্লাস, এই যে আমরা লিখলাম বয় ইন দ্য ক্লাস। এরপরে দেখবো ওই বাক্যে ভার্ব কোথায় আছে, এই যেমন এখানে ভার্ব আছে, তাহলে লিখবো ভার্ব ইজ। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, ইজ লেখার পরে একটা অ্যাজ বা সো লিখতে হবে, লেখো সো। এরপরে এই যে ডিগ্রিটা আছে, এই সুপারের ডিগ্রি সো লেখার পরে সুপারের ডিগ্রির পজিটিভ ফর্ম লিখতে হবে, সুপারের ডিগ্রির পজিটিভ ফর্ম। কি ফর্ম? পজিটিভ ফর্ম। তাহলে পজিটিভ ফর্ম কি হচ্ছে? গুড, গুড। এরপর আরেকটা অ্যাজ, তারপরে সাবজেক্ট ই। দেখো বন্ধুরা, আবার যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ করার সময় আমরা প্রথমে নো আদার লিখবো। প্রথমে কি লিখবো? নো আদার লিখবো। নো আদার লেখার পরে ডিগ্রির পরের অংশ, এই যে ডিগ্রি সুপারলেটিভ, এই ডিগ্রির পরে যে অংশটা থাকবে ওটা পুরাটা লিখে নেবো, বয় ইন দ্য ক্লাস। লেখার পরে আমরা ভার্ব লিখবো, অক্সিলারি ভার্ব। এই যে এখানে দেখতে খেয়াল করবা, অ্যাফার্মেটিভ বাক্য অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে, তাহলে আমরা ইজ লিখলাম। লেখার পরে আমরা একটা সো লিখবো, সো, এটা নিয়ে আসতে হবে। সো নেওয়ার পরে ওই যে মানে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম লিখতে হবে। সুপারলেটিভ ডিগ্রির বেস্ট আছে, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এই যে গুড লিখলাম। এরপর আরেকটা অ্যাজ, তারপরে যে সাবজেক্ট, এই সাবজেক্ট। এই আরেকটা নিয়েও বন্ধুরা আজ আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে দিবা। এটা আমার প্রথম ক্লাস, আমি প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাসে যাব আগামী দিন। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো এবং ক্লাসগুলো ফলো করো। সবাইকে ধন্যবাদ।